একের পর এক ইটভাটা গড়ে ওঠায় গুণাগুণ হারাচ্ছে কৃষি জমি। রক্ষা করা না গেলে মাসুল গুনতে হবে যুগের পর যুগ, বলছেন পরিবেশবিদরা। জানুয়ারিতে বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়ন কার্যক্রম শুরু। লক্ষ্য 15 বছরের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করা। সূচক নির্ধারণ ও অর্থায়নের পরামর্শ। রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। সরবরাহ কমাই কারণ, বলছেন আড়তদাররা। অন্যান্য নিত্যপণ্যের দর নিম্নমুখী। এবং শীত আসতেই শুরু হয়েছে খেজুরের রস দিয়ে গুড় তৈরির কাজ। সুস্বাদু করার নামে মেশানো হচ্ছে চিনি ও হাইড্রোজ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, শুরুতেই অর্থ বাণিজ্যের বাইরে জাতীয় কিছু গুরুত্বপূর্ণ খবর। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তা জানতে 2জন ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন। সকাল 10টার দিকে মূল ফটক দিয়ে তারা কারাগারে প্রবেশ করেন। এদিকে গত কয়েকদিনের মতো আজও কারাগার ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে। সীমিত করা হয়েছে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রয়েছে সচিবালয় সহ রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে। যুদ্ধাপরাধী ফাঁসি কার্যকরকে সামনে রেখে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে। আপনি যেমনটি বলছিলেন যে 2জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা জেলা প্রশাসনের, তারা কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করেছেন। তো আপনি জানেন যে এই যে 2জন মানবতা বিরোধী অপরাধী তারা প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কারণ গত বৃহস্পতিবার রাতে যখন কেন্দ্রীয় কারাগারে এই যে রিভিউ নিষ্পত্তির আদেশের কপিটি এসে পৌঁছায়, তো তার পরপরই আমরা যেটি জেনেছিলাম যে কারা কর্তৃপক্ষ তাদেরকে রায়টি পড়ে শোনায় এবং তারা প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা সেটি তাদের কাছে জানতে চায়। তো সেই উত্তরে তারা কি বলেছেন সেটি কিন্তু কারা কর্তৃপক্ষ সে ব্যাপারে কোনো তথ্য আমাদেরকে দেননি। তবে আমরা যেটি জেনেছি যে এরপরে কিন্তু 2 দফায়, অর্থাৎ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী 2জনের পরিবারের সদস্যরাই যেটি বলছেন যে তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে চান। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তারা এই ব্যাপারে সিদ্ধান্তের কথা জানাবেন। এদিকে কারা কর্তৃপক্ষ যেটি বলছে যে কারা বিধি অনুযায়ী রায় নিষ্পত্তি হয়ে যাওয়ার পর, অর্থাৎ রিভিউ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর আর কোনো সুযোগ থাকে না আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার, কারণ যেহেতু আইনি প্রক্রিয়া সব শেষ হয়ে গেছে। এখন যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন কোনো দণ্ডিত আসামি করতে চায়, সেটি আসামি নিজেকেই করতে হয় এবং সেটার জন্য একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেটি ফিল আপ করে এবং দোষ স্বীকার করে নিয়ে তারপরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে হয়। কিন্তু আপনি জানেন যে যদিও ট্রাইব্যুনালের রায় তাদের অপরাধ প্রমাণিত হয়েছে, তারপর আপিল বিভাগে তাদের অপরাধও প্রমাণিত হয়েছে এবং সবশেষ রিভিউতেও কিন্তু সেই একই, অর্থাৎ তাদের যে অপরাধ সেটি প্রমাণিত হয়েছে। তো তারপরেও কিন্তু বরাবরই 2 আসামির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন, তারা নিজেদেরকে বারবারই নির্দোষ দাবি করে যাচ্ছেন। তো এখন যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে হয় তাহলে কিন্তু দোষ স্বীকার করে নিতে হবে, এটি বিষয়। তো আরেকটা বিষয় একটু বলতে পারি এখানে যে আইনজীবীরা যেটি দেখা করতে চাচ্ছেন, তো আইনজীবীদেরকে কিন্তু দেখা করতে দেওয়ার সুযোগ নেই। এবং এর আগে যে 2জন মানবতা বিরোধী অপরাধের দণ্ড কার্যকর হয়েছে রিভিউ নিষ্পত্তির পর, কাদের মোল্লা এবং কামরুজ্জামান, তারাও কিন্তু আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন বা দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তখন কিন্তু তাদেরকে আইনে না থাকায় সেই সুযোগটি তাদেরকে দেওয়া হয়নি। এবং পরবর্তীতে আমরা যেটা জেনেছিলাম যে ওই 2 মানবতা বিরোধী অপরাধী তারাও কিন্তু কেউ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেননি। তো আজকে আসলে তারা 2জন কি করেন সেটি দেখার বিষয়। এবং সবচেয়ে আরেকটা বিষয় একটু জানাতে চাই, আপনি জানেন যে জেল কোড অনুযায়ী কোনো ফাঁসির আসামিকে কমপক্ষে 7 দিন এবং সর্বোচ্চ 21 দিনের মধ্যে, 7 দিনের পরে এবং সর্বোচ্চ 21 দিনের মধ্যে দণ্ড কার্যকর করতে হয়। কিন্তু এখানে যেহেতু জেল কোড প্রযোজ্য নয়, সুতরাং তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের জন্য 7 দিন সময় পাবেন না, আমরা এমনটাই জানি। কিন্তু এর আগে 2টি ফাঁসির নজির আপনাকে আমি বলতে পারি, সেটি কাদের মোল্লার যেদিন রিভিউ নিষ্পত্তি হয়ে যায় ওই দিন রাতেই কিন্তু কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছিল এবং কামরুজ্জামানের রিভিউ নিষ্পত্তির 5 দিনের মাথায় তার দণ্ড কার্যকর হয়েছিল। তো আজকে যেহেতু এখানে গত বুধবার দিন তাদের রিভিউ নিষ্পত্তি হয়, তো আজকে 4র্থ দিন চলছে। তো এখন
তারা 7 দিন সময় পাবেন না। যেহেতু আজকে দুজন ম্যাজিস্ট্রেট ভিতরে প্রবেশ করেছেন, তারা আসলে কি সিদ্ধান্ত দেন বা কি পরবর্তী কি তথ্য আসে, সেই তথ্যগুলো আমি যখন জানতে পারবো আপনাকে আমি জানাতে চেষ্টা করব। তো কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। হরিপদ। দর্শক, সহকর্মী খান মোহাম্মদ রুমেল রাজধানীর কেন্দ্রীয় কারাগারের সামনের অবস্থা এবং যুদ্ধাপরাধীদের যে রায় কার্যকরের বিভিন্ন বিষয় তুলে ধরছিলেন। ভূমি দখল এবং ভূমির প্রকৃতি পরিবর্তন, আবার কখনো কখনো এককালীন লাভের আশায় প্রতি বছর প্রায় 50,000 হেক্টর আবাদি জমি চাষাবাদের বাইরে চলে যাচ্ছে। আবার যেসব জমি রক্ষা পাচ্ছে সেসব জমির আশেপাশে ইটভাটা করায় ক্ষতির সম্মুখীন হচ্ছে আবাদি জমি। পরিবেশবিদরা বলছেন, কৃষি জমি এবং ভূমি রক্ষায় বিভিন্ন আইন থাকলেও তার প্রয়োগ না হওয়াই এর অন্যতম কারণ। এখনই এটা ঠেকানো না গেলে এর মাসুল গুনতে হবে যুগের পর যুগ। সেলিয়া সুলতানার রিপোর্ট। দেশে প্রতি বছর 1% আবাদি জমি বিভিন্ন কারণে তার প্রকৃতি হারাচ্ছে। আবাসন সমস্যার সমাধান বা নদী ভাঙনে শত শত একর জমি যখন বিলীন হতে চলেছে, তখন এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ইটভাটার। গত কয়েক বছরে শুধু ধামরাইয়ে গড়ে উঠেছে 40 থেকে 50টি ইটভাটা। এমনকি 3 ফসলি জমিও বাদ যাচ্ছে না এ থেকে। এতে ইটভাটার পাশাপাশি এর আশেপাশের জমিও হারাচ্ছে উর্বরতা। কেমন আসলে ফসল হইতো? আগের থেকে কম হয়, সব ফসল 3 ফসলই হইতো। কয়েক বছর আগে যখন ইট খোলা এত আসিল না, চোখের অনেক ধান নষ্ট হয়ে গেছিল, মানে ধান কেউ কাটতে পারেনি। কৃষি জমি ধ্বংস করে ইটভাটা প্রতিষ্ঠার কারণে শুধুমাত্র কৃষি জমি যে কমে যাচ্ছে তা নয়, কৃষি জমির মাটি হারাচ্ছে তার বৈশিষ্ট্য বা গুণাগুণ। পৃষ্ঠ মৃত্তিকার 1 ইঞ্চি মাটি হইতে 500 থেকে 1000 বছর সময় লাগে। এর থেকে যে ধোঁয়াটা বের হয়, সেখানে বিভিন্ন ধরনের গ্যাস এবং কণা জাতীয় পদার্থ কিছু আসে। সেই জিনিসটা যদি নিচে আসে, জমির উপর পড়ে, তাহলে জমির অম্লতা বা অ্যাসিডিটি যেটা বলা হয়, এটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার ফলে জমিতে আগের মতো আর ফলন হয় না। আমরা এখন যে জমিটিতে দাঁড়িয়ে আছি সেটি এক সময় কৃষি জমি হিসেবে ব্যবহার করা হলেও সময়ের পরিবর্তনের সাথে সাথে এটি এখন ইটভাটায় রূপান্তর করা হয়েছে। পরিবেশবিদরা বলছেন, কৃষি জমি নষ্ট করে যেন ইটভাটায় পরিণত না করা যায় সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে স্থানীয় প্রশাসনকে। এখন আইনগুলি তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের এক ধরনের নিষ্ক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার কারণে আজকে আমাদের 3 ফসলি জমিগুলো পার্মানেন্টলি ধ্বংস হয়ে যাচ্ছে। যেসব জমির ফলন এরই মধ্যে ইটভাটার কারণে উর্বরতা হারিয়েছে, সেগুলো চিহ্নিত করে এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে মাটির উর্বরতা কিছুটা হলেও রক্ষা করা সম্ভব। সেলিয়া সুলতানা, ধামরাই, সাভার। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর এবার দৃষ্টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের দিকে। 2016 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে 2030 সালে গিয়ে শেষ হবে 15 বছর ব্যাপী নতুন এই বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়ন কার্যক্রম। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সরকারের পক্ষে বলা হচ্ছে, 7ম পঞ্চবার্ষিকী টেকসই উন্নয়নের প্রথম সোপান। আর নতুন করে তৈরি হবে ভিশন ডকুমেন্ট 30। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নে অংশীদারদের মধ্যে সমন্বয়হীনতা বাধাগ্রস্ত করতে পারে উন্নয়নের নতুন এই লক্ষ্যমাত্রাকে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণে দক্ষতায় আপোষ না করে যে উন্নয়ন বর্তমানে চাহিদা পূরণ করতে সক্ষম, তাকেই বলা হচ্ছে টেকসই উন্নয়ন। জাতিসংঘের 193টি সদস্য দেশ 17 দফা পরিকল্পনা সামনে নিয়ে শুরু করতে যাচ্ছে নতুন এই বৈশ্বিক এজেন্ডা। এই 17 দফার মধ্যে দারিদ্র্য বিমোচন, গুণগত শিক্ষা, সুশাসন সহ বিভিন্ন এজেন্ডা রয়েছে, যা বর্তমানের হয়েও ভবিষ্যৎ অভিমুখী। টেকসই উন্নয়নে বাংলাদেশের অগ্রাধিকার ঠিক করে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সরকারের পক্ষে বলা হচ্ছে। আমরা এই আগামী 15 বছরের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব। আমরা এই লক্ষ্যে একটি ভিশন ডকুমেন্ট 2030 তৈরি করতে যাচ্ছি। অর্থনীতিবিদরা বলছেন, শুধুমাত্র দরিদ্রতা নয়, কমাতে হবে বৈষম্য। এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা বাধাগ্রস্ত করতে পারে টেকসই উন্নয়ন ধারাকে। যারা প্রবৃদ্ধি প্রক্রিয়ার সাথে অতীতে খুব একটা সম্পৃক্ত হতে পারেননি, তাদেরকে আরো ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করতে হবে এবং সেই সাথে সাথে পরিবেশের দিকে নজর রেখে সবাইকে সম্পৃক্ত করে প্রবৃদ্ধি যাতে দারিদ্র্য বিমোচন করতে পারে, সেইটাই হচ্ছে এখন মূল এজেন্ডা। প্রস্তুতির জন্য যেটা দরকার সেটা হচ্ছে সূচকগুলো নির্ধারণ করা এবং
অর্থায়নের দরকার আছে। একটা হচ্ছে নিজেদের অর্থায়ন যতটা আমরা করতে পারি সেই দিকে নজর দিতে হবে, আর হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যে ধরনের সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, অর্থগত সহায়তা, সেদিকে আমাদের নজর দিতে হবে। টেকসই উন্নয়নে বাংলাদেশ তার অগ্রাধিকার ঠিক করে দেশীয় চিন্তা প্রসূত অর্থনৈতিক ভাবনায় সামনে এগিয়ে যাবে এমন আশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ 2021 সালের আগেই উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ফার্মেসি বিভাগের সুবর্ণ জয়ন্তীতে তিনি এ আশা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি বন্ধ করেও কোনো ক্ষতি করতে পারেনি, বরং পণ্য ও বাজার বহুমুখী করতে সরকার এখন চিলি ও ব্রাজিলের সঙ্গে বাণিজ্য করতে যাচ্ছে। মধ্যমের দেশে পরিণত হয়েছে এবং আমরা আশা করি ইভেন 2021-এর আগেই আমরা উচ্চ মধ্যমা দেশে রূপান্তরিত হব। ইউনাইটেড স্টেট আমাদের জিএসপি বন্ধ করেছে, আমাদের কোনো ক্ষতি করতে পারে না। পণ্যের বহুমুখীকরণ করা, বাজার বহুমুখীকরণ করা, আমাদের বিশ্বে এখন চিলি আমাদেরকে ডিউটি ফ্রি দিয়েছে। আমরা কিছু কিছু দেশের সাথে, যেমন ব্রাজিল, যেমন আর্জেন্টিনা, ওইসব দেশের সাথে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে যাচ্ছি। এ সময়ের বাণিজ্যে আরও যা থাকছে, স্থান সংকট ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সমস্যায় চরম দুর্ভোগে নরসিংদীর বাবুরহাট বাজারের ক্রেতা বিক্রেতা। উপযুক্ত পরিবেশ এবং সহায়তা দিলে সাধারণ মানুষ আয়কর দিতে আরো বেশি উৎসাহিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার কর কমিশনারের কার্যালয়ে শীতকালীন কর মেলা পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন। এদিকে প্রথমবারের মতো আয়োজিত শীতকালীন কর মেলার প্রথম দিনে প্রায় 20,000 করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছে বলে জানিয়েছে এনবিআর। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। ছুটির দিনে রাজধানীর নানা প্রান্ত থেকে করদাতারা ভিড় জমান আয়কর মেলায়। শুরুর দিন থেকে মেলা চত্বরে ব্যাংকিং সেবা ও হেল্প ডেস্ক না থাকায় করদাতাদের মাঝে ছিল কিছুটা অসন্তোষ। তবে দ্বিতীয় দিনে করদাতাদের চাহিদার প্রেক্ষিতে স্বল্প পরিসরে হেল্প ডেস্ক চালু করে মেলা কর্তৃপক্ষ। ব্যাংকের বুথ না থাকার কারণে অনেকটাই ক্যাশ টাকা জমা দিতে পারছে না, যেখানে রিটার্নও জমা দিতে পারছে না। কমপ্লেক্স রিটার্ন ফর্মটা, সেক্ষেত্রে আমরা ইনফরমেশনটা পেতে আমাদের বেশ সমস্যা হচ্ছে। আমার মনে হয় যে আয়কর বিভাগের ব্যাপক আরো প্রস্তুতির প্রয়োজন ছিল। ইনকাম ট্যাক্সটা কিভাবে পূরণ করতে হয় এটা যদি একটু হাতে কলমে দেখাই দিত। যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের সম্বন্ধে যদি একটা বইতে ক্লারিফিকেশন থাকতো তাহলে খুবই ভালো হতো। এবারের আয়োজনের ত্রুটি স্বীকার করে ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলে জানায় এনবিআর। আমরা ব্যাংকের বুথের এই স্বল্প সময়ে আমরা ব্যবস্থা করতে পারিনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের মেলায় যারা চেকের মাধ্যমে যারা জমা দেবেন এটা আমরা বিবেচনায় নেব। সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের যদি কোনো ঘাটতি থেকে থাকে পরবর্তী সময়ে আমরা সেগুলি দেওয়ার চেষ্টা করব। এদিকে উত্তরায় কর মেলা স্থল পরিদর্শন করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কর দেওয়ার ব্যাপারে জনগণকে উৎসাহিত করাই এনবিআর এর লক্ষ্য। এতদিন আমরা শুনতাম যে মানুষ আয়কর দিতে চান না, কিন্তু এখন আমরা দেখছি উপযুক্ত পরিবেশ দিলে, ভালোভাবে সহায়তা করলে তাহলে সাধারণ মানুষ আয়করদাতা তারাও উপযুক্তভাবে সাড়া দেন। এইভাবে সারা বছরই কাজ চলবে এবং সবাই মিলে একদিনে রাজস্ব দেবেন। তো সেটা আমরা চিন্তা করছি যে কয়েক বছরের মধ্যে সেই ধরনের একটি পদক্ষেপ নেওয়া যায় কিনা। রাজধানীর 2টি স্থান সহ দেশের 6টি বিভাগীয় শহরের 8টি স্পটে আয়োজিত এ মেলা শনিবার শেষ হলেও এ মাসের 30 তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 3 দিনব্যাপী শীতকালীন আয়কর মেলার শেষ দিনে ঢাকার অফিসার্স ক্লাবে আছেন সহকর্মী সানভীর রুপল এবং চট্টগ্রামের আগ্রাবাদের সরকারি কার্যভবন চত্বরে রয়েছেন সহকর্মী কমল দে। আমরা প্রথমেই সরাসরি যোগ দিচ্ছি সানভীর রুপলের সঙ্গে। রুপল, হরি, প্রথমবারের মতো শীতকালীন যে আয়কর মেলাটি চলছে সেটির আজকে কিন্তু শেষ দিন এবং গত 2 দিন
ঢাকা সহ 6টি বিভাগীয় জেলাতে আয়কর মেলা এবারের এই যে নতুন যে ফরম্যাট, এই ফরম্যাটে কিন্তু মেলাটি হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসেও কিন্তু মেলা হয়েছে এবং সেই মেলা থেকে অন্তত 2000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে রাজস্ব বোর্ড। আর তারপরেও সেই রাজস্ব আদায়ের যে একটি বাড়তি চাপ এবার বাজেটে আছে, সেই বাজেটের চাপ সামাল দিতে কিন্তু এই আয়কর মেলার দ্বিতীয় মেয়াদের এই আয়োজন। এবং এটি প্রথমে অবশ্য পরীক্ষামূলকভাবেই এবার চালু হয়েছে যে ঢাকার দুটি স্থানে, অর্থাৎ ঢাকার অফিসার্স ক্লাব এবং উত্তরা 13 নম্বর সেক্টরে 2টি স্থানে আয়কর মেলা, এবং এছাড়া বিভিন্ন যে বিভাগীয় শহরগুলোতে সেই শহরগুলোতেও আয়কর মেলা চলছে। যদিও এবার দেখা যাচ্ছে যে অন্য যে সেপ্টেম্বরের যে আয়কর মেলা, মূল আয়কর মেলাতে কয়েক বছর ধরে হয়ে আসছে, সেই আয়কর মেলার চেয়ে এই আয়কর মেলার পরিসর তুলনামূলক একটু কম, তবে সেবার মানের কিন্তু কমতি নেই। আমরা দেখেছি যে বিভিন্ন করঞ্চলের প্রত্যেকটি এলাকারই কিন্তু আলাদা আলাদা বুথ আছে এবং সেই সমস্ত বুথে যারা কর দিতে এসছেন তারা কিন্তু নির্বিঘ্নভাবে এখানে কর দিয়ে যাচ্ছেন। তো এখন এখানে একজন কর দিয়েছেন, যিনি কর রিটার্ন ইতিমধ্যে দাখিল করেছেন, তার সাথে একটু আমি কথা বলতে চাই যে এবার যে কর মেলাটি দ্বিতীয় মেয়াদে আয়োজন করা হলো, সেই আয়োজনটা কেমন ছিল? আসসালামু আলাইকুম। এটা খুব ভালো ছিল এবং যে কোনো কারণেই হোক, ব্যক্তিগত সমস্যার জন্যই হোক, আমি 30 তারিখের ভিতরে দিতে পারিনি সেপ্টেম্বরের। এখন আমি দিতে পেরে খুব খুশি। আর এই শীতকালীন মেলাটা খুব ভালো হয়েছে, এখানে খুব সুশৃঙ্খল পরিবেশে। সবচেয়ে বড় বিষয়, আমরা যারা চাকরিজীবী তারা সরকারি ছুটির দিনে আমরা এসে মেলা রিটার্নটা জমা দিতে পারতেছি। আমাদের রিটার্ন জমা দেওয়ার জন্য একদিন, আবার সার্টিফিকেট আনার জন্য একদিন, 2 দিন সময় নষ্ট হচ্ছে না বা অফিস নষ্ট করেও যেতে হচ্ছে না। এই জন্যে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রত্যেক বছর কি এরকম 2টি মেলা আয়োজন করলে ভালো হয় না একটি মেলাতেই আপনারা সন্তুষ্ট যারা দিচ্ছেন? না, এর আগে আমি যতবার দিয়েছি প্রথম মেলাতেই দিতে পেরেছি। দ্বিতীয় মেলা তো, শীতকালীন মেলা তো এবারই প্রথম। তো এটা হয়তোবা যারা অ্যাডভান্স দেবে তাদের জন্য একটু ভালোই হবে। আচ্ছা, যারা অ্যাডভান্স দেবে আর কি। জি, ধন্যবাদ। তো শুনছিলেন যেমন যে যারা কর দিচ্ছেন তারাও কিন্তু বেশ উৎফুল্ল যে এখানকার সেবার মান নিয়ে বা সেবার যে পরিধি নিয়ে সেই বিষয় নিয়ে। তবে হরি একটু জানিয়ে রাখি যে এবার রাজস্ব বোর্ডের যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবার বাজেটে 1,76,000 কোটি টাকা। সেই 1,76,000 কোটি টাকার কিন্তু 38% কিন্তু আয়কর থেকে আদায়ের কথা রয়েছে এবং সেই কারণেই কিন্তু মূলত যে এনবিআরের উপর একটি বাড়তি চাপ আছে আয়কর মেলার জন্যই, আয়কর আদায় করার জন্য। তো যার ফলে এই দ্বিতীয় মেয়াদের এই আয়োজন এবং পরবর্তীতে আরও যে আয়োজনগুলো হবে, সেই আয়োজনে গ্রাহকরা নির্বিঘ্নভাবেই কর দিবেন এবং করের যে একটু জটিলতা গ্রাহকদের মধ্যে কাজ করে, সেটি যেন না কাজ করে, একটু ভালোভাবে তারা কর দিতে পারেন স্বাচ্ছন্দ্যভাবে এবং কর দিতে উদ্বুদ্ধ হন, সেদিকেই লক্ষ্য রাখার বিষয়টি এসে দাঁড়িয়েছে। তো এই ছিল এখানকার আয়কর মেলার আজকে শেষ দিনের সকালবেলার চিত্র। এখন চট্টগ্রামে আছেন আমাদের রিপোর্টার কমল দে এবং কমলদের কাছে চলে যাচ্ছে সেখানকার আয়কর মেলার পরিস্থিতি জানতে। ধন্যবাদ রূপল। আপনি যারা বন্দরনগরী চট্টগ্রামে যে শীতকালীন আয়কর মেলা তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন, কিন্তু তার চেয়ে আয়কর কর্মকর্তারা যে এতটুকু আশা করেছিল তার চেয়ে বেশি তারা সাড়া পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা আমাদেরকে যে তথ্য জানিয়েছে তাতে তারা বলছে গত দুদিনে তারা 2,83,61,478 কোটি টাকা আদায় করেছে এবং তারা বলছে, তারা আয়কর বিভাগ কর্মকর্তা বলছে তারা 5,003 জন তারা আয়কর রিটার্ন দাখিল করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নতুন করে টিন নাম্বার নিয়েছেন 129 জন এবং রি-রেজিস্ট্রেশন করেছেন 9 জন। অর্থাৎ পরশু যে আয়কর মেলা শুরু হয়েছিল, এই আয়কর মেলা উদ্বোধন করেছিলেন সিটি মেয়র আজম নাসির। এরপরে গত 2 দিন ধরে এই মেলা চলছে এবং মেলা দ্বিতীয় দিন ছিল শুক্রবার, বন্ধের দিন, সেই দিনই কিন্তু ব্যাপক তারা সাড়া পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে তারা দেখা যাচ্ছে মেলা দ্বিতীয় দিন সবচেয়ে বেশি আদায় হচ্ছে, তখন আদায় হয়েছে 1,81,49,192 টাকা এবং ওই দিন 2,368 জন তারা রিটার্ন দাখিল করেছে এবং নতুন করে 3 নম্বর নিয়েছে 31 জন এবং রেজিস্ট্রেশন করেছে 2 জন। এক্ষেত্রে আজকে শনিবার বন্ধের দিন এবং মেলার শেষ দিন, সে অনুযায়ী কিন্তু ভিড় কিছুটা কম দেখা যাচ্ছে। এক্ষেত্রে কর্মকর্তারা বলছেন মূলত সরকারি কর্মকর্তা যারা রয়েছে বিভিন্ন অফিস আদালতে নিয়োজিত, তারা আজ আয়কর দাখিল করছেন এবং রিটার্ন দাখিল করে তারা নতুন 3 নম্বর নিচ্ছেন। অর্থাৎ যারা কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন বা অন্যান্য সময় পারছেন না, তারা মূলত আজকে আসছেন। তো আমরা দেখেছি কিন্তু উদ্বোধনী দিয়েছে দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার, কিন্তু ভিড় কিছুটা বেশি ছিল। আজকেও সকাল থেকে কিছুটা ভিড় লাগলো, এখন ভিড় কিছুটা কমছে। এক্ষেত্রে আয়কর কর্মকর্তারা বলছেন হয়তো বেলা যত বাড়বে তত ভিড় বাড়বে এবং তারা জনগণের যে সাধারণ মানুষের কাছ থেকে যে আশাটা পাচ্ছেন তাতে তো অনেকটা অভিভূত তারা ধারণা করেছিলেন, যেহেতু অনেকটা
কম সময় নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছিল, তেমন কোনো প্রচারণা ছিল না। তারপরেও তারা যতটুকু রিটার্ন দাখিল করতে পেরেছে বা যতটুকু টাকা তারা জমা দিচ্ছেন সে বিষয়ে তারা খুব আশাপ্রদ। তারা বলছেন আরো বেলা যত বাড়বে হয়তো ভিড় তত বাড়বে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম যে 4টি কর অঞ্চল রয়েছে, এই 4টি কর অঞ্চলের পাশাপাশি বৃহৎ করদাতা ইউনিট এবং অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সবগুলো ইউনিটের কিন্তু এখানে বুথ খোলা হয়েছে। তবে আরেকটি বিষয় যে এখানে কিন্তু কোনো ব্যাংকের শাখা কিংবা কোনো হেল্প ডেস্ক করা হয়নি। এক্ষেত্রে ব্যাংকে যারা আয়কর কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা চেষ্টা করেছিলেন যে ব্যাংকের বুথ খোলার জন্য, কিন্তু সময় কম থাকার কারণে তারা ব্যাংকের বুথটি খুলতে পারেনি। এক্ষেত্রে আমরা দেখেছি আয়কর বিভাগের যত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, কর কমিশনার সহ অতিরিক্ত কর কমিশনার কিংবা যারা শুকনো কর কমিশনার বা সহকারী কর কমিশনার তারা কিন্তু এখানে এসে দায়িত্ব পালন করছেন সকাল থেকে। তাদেরকে তারা বলছে যাতে একটি সুষ্ঠুভাবে যে আয়কর যে বিষয়টি দেওয়া এবং জনগণের যে বিভ্রান্তি বা ভয় রয়েছে সেই বিভ্রান্তি ভয় কাটানো তারা সেই ধরনের ব্যবস্থা নিচ্ছেন। এবং গত যে 2 দিনের যে মেলা সেই মেলাতে প্রায় 2,83,00,000 টাকার বেশি তারা আদায় করেছেন এবং প্রায় 5,003টি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে এবং নতুন 3 নম্বর নেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন করা হচ্ছে। সবগুলি মিলে তারা বলছে তারা যতটুকু আশা করেছেন তার চেয়ে বেশি তারা সফলতা পেয়েছেন বা তার চেয়ে বেশি সাড়া পেয়েছেন এবং তারা আশা করছেন হয়তো আজকে দিন শেষ পর্যন্ত হয়তো বা তারা আর একটু বেশি মানুষজন আসবে। অর্থাৎ তারা আশা করছেন, তারা ধারণা করেছিলেন 2 কোটি টাকা পর্যন্ত আয় হবে, কিন্তু এখন পর্যন্ত যে 2,83,00,000 টাকা আদায় হচ্ছে এবং তারা আশা করছেন আজকের মতো তারা প্রায় 1 কোটি টাকার বেশি আদায় হবে তারা আশা করছেন। এখন পর্যন্ত বলা যায় ব্যাপক সারা উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে এই চট্টগ্রামের শীতকালীন মেলা, এই আয়কর মেলাটি চলছে। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের শীতকালীন আয়কর মেলার শেষ দিনের সর্বশেষ। দর্শক, আমাদের সহকর্মী সানভীর রূপল এবং সহকর্মী কমল দে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কমল দে এবং ঢাকার অফিসার্স ক্লাব থেকে জানাচ্ছিলেন সানভীর রূপল প্রথমবারের মতো আয়োজিত শীতকালীন আয়কর মেলার সর্বশেষ দিনের পরিস্থিতির খবরাখবর। রাজধানীর পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 5 থেকে 8 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। সরবরাহ কমের কারণেই দাম বেড়েছে বলে জানিয়েছেন আড়তদাররা। তবে কমেছে আদা, আলু সহ অন্যান্য নিত্যপণ্যের দর। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে সব ধরনের চালের দাম। দেশি পেঁয়াজের সরবরাহ ঘাটতি এবং আমদানি পেঁয়াজ কম আসার অজুহাতে দুদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 8 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়, আর আমদানি পেঁয়াজ 40 থেকে 42 টাকায়। তবে দাম কমেছে আদা ও আলুর। পেঁয়াজের দামটা আমরা একটু বাড়াই বেচতেছি, কারণ কি মোকামে আমাদের পেঁয়াজের কাইট সাইজ দেশি পেঁয়াজটা আর ইন্ডিয়ান পেঁয়াজটাও কয়েকদিন যাবত খুব কম আসতেছে। যেখানে 100 গাড়ি পেঁয়াজ আসার কথা সেখানে 2, 4, 5 গাড়ি বেশি মাল আসেন। আদার দাম 55-60 টাকা, আদার দাম কম। আর চায়না রসুনের দাম হইলো 100 টাকা থেকে 105 টাকা। এদিকে নতুন ধান কাটা শুরু হলেও এখনো বাজারে না আসায় অপরিবর্তিত রয়েছে চালের বাজার। তবে নতুন চাল বাজারে আসলে দাম কমে যেতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। মোটা চাল 28, 29, 30 টাকা, মিনিকেট 39, 40, নাইশেল 46 থেকে 50 টাকা। মোটামুটি 15-20 তারিখের মধ্যে নতুন চাল আসবে। নতুন চাল বলতে পাজাম চালটা এই সিজনে, আর হলো আপনার মোটা গুটি স্বর্ণা যেটা এইটা। কেজি প্রতি চিনির দর 50 পয়সা বাড়লেও অপরিবর্তিত রয়েছে তেল, ডাল ও আটা ময়দার দাম। ডালের দাম, মসুরির ডালের দাম আগের মতোই আছে। যেমন অস্ট্রেলিয়ার যে বোল্ডার ডালটা ওটার দাম একটু কম, 90 টাকা কেজি, আর দেশি ডাল 120 টাকা কেজি। পাম অয়েলের দাম এই সপ্তাহে একটু কমছে। সোয়াবিন তেলের দাম আগের মতোই আছে। চিনির দামটা এই সপ্তাহে একটু বাড়ছে, যেমন কেজিতে 8 আনা বাড়ছে আর কি। পাশাপাশি গেল এক সপ্তাহে বাজারে মশলা সহ অন্যান্য নিত্যপণ্যের দামের কোনো হেরফের হয়নি। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। সমস্ত এই যে উন্নয়ন প্রক্রিয়া, সেটাকে এখন উই হ্যাভ টু ডিভলভ ইট টু দি লোকাল লেভেলস, এবং ওই 8% তার ঊর্ধ্বে এসবে যেতে গেলে ডিভলিউশন ছাড়া কোনো উপায় নেই। এটা আমাদের মেন্টাল প্রিপারেশনের দরকার। It can really help link, connect the country with the neighboring countries. দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানকার যোগাযোগ অবকাঠামো, জ্বালানি খাত, শিক্ষা ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে, যেগুলোর মধ্যে দুর্নীতি অন্যতম। এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সপ্তম পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা শুরুতেই হোঁচট খেতে পারে। যদিও এসব ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী এডিবি। Very pleased to be, one of the, important partners.
ক্যাপিটাল মার্কেট একটু এফেক্টেড হচ্ছে বাই এ প্রভিশন অফ দি ল। আমরা ওই লটা অ্যামেন্ড করছি ইন অর্ডার টু এক্সটেন্ড দিস পিরিয়ড, কেন এটা একটা ক্রাইসিসের প্যানিকের মতো সৃষ্টি করেছে। আমরা এটা এক্সটেন্ড করে দেব। সো আই থিঙ্ক আমার প্রপোজাল হবে 2 বছরের জন্য এক্সটেন্ড করে দেব। বাংলাদেশের চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি 6.5% বা তার কিছুটা কম হতে পারে। সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়ানো জরুরি। কর আদায় প্রক্রিয়াতে আরো স্বচ্ছতা ও আধুনিকায়ন করতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, এতে সহজ শর্তে ঋণ দেওয়ার সক্ষমতা কমে গেছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের যথাযথ উদ্যোগ নেওয়া উচিত। এর ভিতরে অবশ্যই আগামীকাল থেকে যারা শিল্পগুলি ওখানে স্থানান্তরিত করতে হবে। যেগুলো করতে পারবে না তাদের বরাদ্দ বাতিল হয়ে যাবে। আমরা আশা করছি যারা শিল্প মালিকরা এই বিশেষভাবে দৃষ্টি দিয়ে কাজগুলি এখন অতি দ্রুতগতিতে সম্পন্ন করবেন। বাংলাদেশ নিম্ন মধ্যম দেশে রূপান্তরিত হয়েছে এবং সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা উচ্চ মধ্যম দেশে রূপান্তরিত হব। যারা শিল্প উদ্যোক্তা তারা জায়গা পাচ্ছেন না বলেই ডিসিকে জায়গা বেছে নিচ্ছে। আমরা নির্দেশ দিয়েছি যে সমস্ত প্লট খালি দীর্ঘদিন পর্যন্ত সেগুলি ক্যান্সেল করে নতুন উদ্যোক্তাদের ভিতরে দিয়ে দেওয়া, এবং সেই ব্যাপারে যদি আপনাদের কোনো কমপ্লেইন বা কোনো থাকে সেগুলি আমাদের জানালে আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করব। অনেক দেশে একটি দিন আছে, ফিক্সড ডে যেদিন আয়কর দিতে হবে। আমি চাই যে আমাদের সরকারের শেষ হওয়ার আগে আপনারা এইরকম একটা অবস্থার সৃষ্টি করেন যেখানে ওয়ান ট্যাক্স ডে ইজ ফিক্সড ফর দি হোল কান্ট্রি। আমাদের অপ্রচলিত পণ্য নন ট্রেডিশনাল আইটেমসের উপরে আমরা এখন ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বকে সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড দিল কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজেএএফবি। শুক্রবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আপোষহীনভাবে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। তাদেরকে স্বীকৃতির জন্য প্রত্যেক বছরই তাদেরকে অংশের কোনো জায়গা নাই। এবারে গেল সপ্তাহের পুঁজিবাজারের খবরাখবর। সূচক এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে সপ্তাহের শেষে বাড়ে লেনদেন এবং সূচক। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 181.92 লাখ টাকা এবং সূচক বাড়ে 107 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় 221.85 লাখ টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 82.52 লাখ টাকা বেশি। এদিন সূচক ছিল 4424 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 415.64 লাখ টাকা। এদিন সূচক ছিল 4475 পয়েন্ট। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তৃতীয় কার্যদিবস লেনদেন কমে 400 কোটির ঘরে পৌঁছায়। চতুর্থ কার্যদিবস লেনদেন আরও কমে দাঁড়ায় 347.16 লাখ টাকা। এই দুই দিনই সূচক ছিল 4496 পয়েন্ট। পঞ্চম এবং শেষ কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 403.72 লাখ টাকা। এদিন সূচক ছিল 4531 পয়েন্ট। সূচকের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 238টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 67টির এবং অপরিবর্তিত ছিল 16টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল আটলাস বাংলাদেশ, ফোনিক্স ফিন্যান্স, অ্যাপেক্স ট্যানারি, দ্য পেনিনসুলা চিটাগাং এবং আইপিডিসি। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রহিম টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, রতনপুর স্টিল রিরোলিং মিলস, স্ট্যান্ডার্ড সিরামিক্স এবং ইফাদ অটোস উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। শীতের শুরুতেই খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি শুরু করেছে রাজশাহী অঞ্চলের গাছিরা। তবে কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় চিনি ও হাইড্রোজ মিশিয়ে আকর্ষণীয় করে তুলেছে এই গুড়। এতে সুস্বাদু হলেও হারাচ্ছে এর গুণাগুণ। এসব গুড় বাজারে তোলার পর ব্যবসায়ীদের মাধ্যমে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
ভোরের সূর্য যখন পূর্ব দিগন্তে মিটমিট করে জ্বলছে, তখন প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরেই গাছিরা খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে ওঠেন। এরপর সেই রস জাল দিয়ে গুড় তৈরির পালা। এরপর বিশেষভাবে তৈরি ছাঁচে ঢেলে গুড়ের প্রস্তুতি শেষ করা হয়। আর বিক্রির জন্য গুড় নিয়ে গাছিরা ছোটেন রাজশাহীর বিভিন্ন হাটে। শীতের এই মৌসুমে গুড় বেচে সংসার চলে অনেকের। দাদার মধ্যে পর চলে আসতেছে, একের পর এক, পিড়ির পর পিড়ি। শনিবার মঙ্গলবার হাটে নিয়ে যায়, 60-65 টাকা বাজার বিক্রি হয়। 4-5 মাস আমরা গাছ লাগাই, গুড় তৈরি করি, আমাদের ব্যবসা ভালো হয়, সংসার ভালো চলে। তবে বেশি লাভের আশায় চিনি ও ক্ষতিকর হাইড্রোজ মিশিয়ে গুড়ের রঙকে আকর্ষণীয় করে তুলছে কিছু অসাধু ব্যবসায়ী। এ কারণে আশানুরূপ লাভের দেখা পাচ্ছেন না গাছিরা। হাইড্রোজ দেওয়া হয়, তারপর চিনি মেশানো হয়। 10 কেজি গুড়ে অন্তত 8 মণ চিনি দেয়, দিয়ে তারা বাজারটা নষ্ট করে দেয়। চিনির দাম আছে, তারা গুড়ের দাম বেশি হয়তো। হাট বাজারে ওঠার পর দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এখানকার তৈরি গুড় বলে জানালেন ব্যবসায়ীরা। কিনলাম 55, 56, 53। গুড়গুলো আমার এলাকা থেকে সব আসে, আর আমি বিক্রি করি সব ঢাকায়। সংশ্লিষ্টরা জানান, জেলায় শীত মৌসুমে 5 শতাধিক পরিবার গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ছোট রুমাল থেকে শুরু করে মাথার টুপি, শাড়ি, লুঙ্গি সহ সব ধরনের জামা কাপড় পাওয়া যায় এক বাজারে, নরসিংদীর বাবুরহাটে। সপ্তাহে বিক্রির পরিমাণ কয়েকশো কোটি টাকা। কিন্তু দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, অপ্রশস্ত গলি, জায়গার সংকুলান না হওয়া চরম দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 10 একরেরও বেশি এলাকা জুড়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী নরসিংদীর বাবুরহাটে 5000-এর বেশি পাইকারি কাপড়ের দোকান রয়েছে। সন্ত্রাস আর চাঁদাবাজি মুক্ত পরিবেশের কারণে গত কয়েক দশক ধরে দেশের কাপড়ের ব্যবসার সিংহভাগ লেনদেন হচ্ছে বাবুরহাটে। দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে এসে দেশীয় কাপড়ের পাইকারি কেনাবেচা করেন। শাড়ি, লুঙ্গি, ওড়না, 3 পিস, তোয়ালি, জায়নামাজ, বিভিন্ন সব আইটেম আমাদের বাবুরহাটে পাওয়া যায়। এই বাজার থেকে কাপড় কম মূল্যে নেওয়া যায়, এই জন্য এই বাজারের প্রতি আকর্ষণটা সবচেয়ে বেশি। দূর দূরান্ত থেকে পার্টিরা আসতেছে, আমরা তাদের মন জয় করতে পারছি। আর মানসম্মত কাপড় ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে কাপড় কিনতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন পাইকারি ক্রেতারা। যাতায়াত ব্যবস্থা ভালো, আড়তের মাধ্যমে একসাথে নেওয়া যায়, আবার কিনতেও সাশ্রয়, এই কারণে এখানে আসা। বাবুর অনেক নিরাপত্তা, আমরা সাথে টাকা নিয়ে ঘুরতে পারি, কোনো অসুবিধা নেই। নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও সরু রাস্তাঘাট, জলাবদ্ধতা আর জায়গার সংকুলান না হয় ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। বেশ রাজস্ব সরকার পায়, আমাদের এই হাটের প্রতি সরকার সুদৃষ্টি দেয়, তাইলে ইনশাল্লাহ বাজারের ব্যবসায়ীরা আরো আগ্রহ করে এখানে আসবে বলে মনে করি। বণিক সমিতির তথ্য মতে প্রতি সপ্তাহে এখানে লেনদেন হয় 400 কোটি টাকা। সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার শেখেরচরের বাবুরহাটে বসে পাইকারি কাপড়ের এই বাজার। সময় সংবাদ, নরসিংদী। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জাপান মন্দার মুখে পড়লেও বর্তমানে যে মুদ্রানীতি চালু আছে সেটাই অব্যাহত রাখবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব জাপান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হারুহিকো কুরোদা। এ সময় তিনি আরও বলেন, উৎপাদন ও রপ্তানি খাতের বেহাল দশা হলেও মুদ্রানীতির পরিবর্তন না করে কিভাবে ইয়েনের মান স্থিতিশীল করা যায় এবং রপ্তানি বাড়ানো যায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। চীন, ইউরোপ সহ বিশ্ব অর্থনীতির ধীর গতির কারণে বছরের তৃতীয় প্রান্তিকে মন্দার মুখে পড়েছে জাপান। নেপালে প্রথমবারের মতো স্মার্ট ট্রাভেল কার্ড চালু করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান নাসপে ইন্টারন্যাশনাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসপে ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল মনসুর ও সাজহা ইয়াত এর চেয়ারম্যান কানান্স মানি দীক্ষিত। কার্ডটি চালুর মাধ্যমে দেশটিতে নতুন যুগের সূচনা করল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে যাত্রী সেবার মান আরও বাড়বে বলে মনে করে দেশটির সরকারি এই প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত 1,20,000 গ্রাহককে $500 গিফট কার্ড দেয়া হবে বলে জানিয়েছে ফক্সওয়াগন আমেরিকার প্রধান নির্বাহী মাইকেল হর্ন। সেই সাথে তাদের দেয়া হবে গাড়ি মেরামতের জন্য $500 করে। মূলত গ্রাহক ধরে রাখতেই একের পর এক সেবামূলক উদ্যোগ নিয়ে যাচ্ছে ফক্সওয়াগন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের 1,10,000 গাড়ি মেরামতের জন্য $6,500 কোটি খরচ করা হবে বলেও জানিয়েছে ফক্সওয়াগন।
গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা অভিযোগ করেছে অবৈধভাবে পোর্শে অডির চেয়ে অনেক বেশি সফটওয়্যার গাড়িতে সংযোজন করেছে ফোক্সওয়াগন। এদিকে কার্বন নিঃসরণ কেলেঙ্কারির কারণে আশঙ্কাজনক হারে কমে গেছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। একের পর এক ইট ভাটা গড়ে ওঠায় গুণাগুণ হারাচ্ছে কৃষি জমি, রক্ষা করা না গেলে মাসুল গুনতে হবে যুগের পর যুগ, বলছেন পরিবেশবিদরা। জানুয়ারিতে বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়ন কার্যক্রম শুরু, লক্ষ্য 15 বছরের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করা, সূচক নির্ধারণ ও অর্থায়নের পরামর্শ। আজ শেষ হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত 3 দিনের শীতকালীন আয়কর মেলা, করদাতাদের ব্যাপক সাড়া। এবং রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে পেঁয়াজের দাম, সরবরাহ কমায় কারণ, বলছেন আড়তদাররা। অন্যান্য নিত্যপণ্যের দর নিম্ন। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।